দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। ঈদ মোবারক। নিশ্চয়ই আপনারা ভালোই আছেন এবং ঈদের এই আনন্দকে দ্বিগুণ করার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি শুধু আমার পছন্দের ব্যক্তি নয়, আমাদের সবার পছন্দের ব্যক্তি। বরাবরই আমরা তো সবাই খেলাপ্রেমী, খেলা দেখতে খুব পছন্দ করি। মাঠে তাকে দেখা যায়, এছাড়াও মাঠের বাইরেও আমরা তাকে খুব পছন্দ করি, কারণ সে ব্যক্তি মানুষটাই পছন্দের মতো। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি। এখন যদি একটু ছোটবেলায় ফিরে যাই, পুরান ঢাকার মানুষের ঈদ নাকি একটু অন্যরকম হয়, কারণ তারা ম্যাক্সিমাম সময় একটু জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে ওঠে। তো সেই জায়গা থেকে তাদের ঈদ আয়োজনটা বিশাল হয়। আপনার ক্ষেত্রে কেমন ছিল একটু যদি শুনতাম। না, অফকোর্স আমাদের যেটা আমি স্টিল এখনো আমি অনেক বড় হয়ে গেছি, ছেলের বাবা হয়েছি, ছেলেও 17-18 বছর হয়ে গেল। তো ওই একটার পরেও আমার যে ট্রান্সফারটা আস্তে আস্তে হয়েছে। যেমন প্রথমে ছিল আমরা ইফতারি করতাম একসাথে 40-50, ঈদের সময় হুলস্থ। এখন বাবাও মারা গিয়েছেন, মাও মারা গিয়েছেন, তারপর আগে যেমন তারপরেও একসাথে থাকা হতো কিন্তু খাওয়া আলাদা। তারপর ওখান থেকে চেঞ্জ হয়ে যেমন আমরা খাওয়া দাওয়া নাস্তা আমার বাসায় করতো ঈদের সময় সবাই। ওইটা এখন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সবার যার যার নিজের বাড়ি হয়েছে। যেমন আমার একটা বাড়ি, ভাইদের একটা বাড়ি, সব কিছু মিলিয়ে আমার মনে অনেক পরিবর্তন। বাট স্টিল আমি মনে করি পুরান ঢাকা অ্যালাইভ। মানে আপনি যদি এখনও মানে চান রাতে, বা যদি আপনি গতকালকেও দেখতেন যে রাত 2:30-3টায় আপনি আসছেন, এখনও মানুষ শপিং করে বাসায় ফিরছে, ভয় নাই, একেবারে ভোরের দিকেও এই জিনিসগুলো চলছে। এক্স্যাক্টলি। তো গভীর মানে ওই একটা জায়গায় স্টিল মজা লাগে। ইভেন মোড়ে গেলেও, মোড়ের মধ্যেও আপনার কিছু লোক পাঞ্জাবি বিক্রি করছে, রিক্সাওয়ালা কিনছে, টুপি বিক্রি করছে, সেমাই বেচছে, আতর, রোজার সময় বরফ, পায়রা বরফ চিল্লাচ্ছে, ইফতারি। স্টিল আমি মনে করি নিউ টাউনে ছোট করছি না, বাট নিউ টাউনে এখন অনেক ভালো ভালো খাওয়ার দোকান হয়েছে। বাট কিন্তু এই যে একটা ভাইব, এটা সব জায়গায় ভাইব বলেন বা ফ্লেভার বলেন, যে আপনি মানে পার হলে আপনি দেখবেন বিরিয়ানি ঘ্রাণ আসতেছে, পেঁয়াজু ভাজতেছে রোজার সময়। ঈদের সময় সেম আমরা অপোজিট, একদম যারা নর্মাল মধ্যচের নিচে যারা পরিবার, চটপটি, ছোটো ছোটো বাচ্চা মেয়েরা লাল লিপস্টিক, একদম বেনি লাল লাগিয়ে যাচ্ছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আর যদি আমাদের বাসার কথা বলি, যে একটা বড় প্রচলন ছিল যে বাসায় আসার পরে পাশে খালাম্মার বাসায় যাওয়া। খালাম্মা মারা গিয়েছেন, এই আরেক খালাম্মার বাসায় সবাই মিলে আমরা 7 ভাই 1 বোন ছিলাম। এখন যেমন 5 ভাই, বোনও মারা গেছে, একটা ভাইও মারা গেছে, এখন 6 ভাই। তো ওই একটা জায়গায় মন খারাপ করি, বাট স্টিল আমি ঈদটাকে খুব ইম্পর্টেন্ট দিই। বেশ জনপ্রিয় একজন ক্রিকেটার, সেই জায়গা থেকে যখন ক্রিকেট অঙ্গনে এলেন বা ক্রীড়া অঙ্গনে এলেন, কি পরিবর্তন দেখতে পেয়েছেন? আমাকে এখন আমার বয়স নিয়ে খুবই কথা হয়, কিন্তু আমার আর কি কালচারটা যে ছিল, মানে মিলামেশা, ওটা কিন্তু নতুন লোক খুব কম। যেমন ধরেন আমার খালা, ওর কাছে আমি গুল্লুই, জাভেদ ওমর না গুল্লু। বা আমার কোনো ফ্রেন্ড, পুরানো ফ্রেন্ড 91 ব্যাচ, যেমন আমরা গতকালকে বা প্রতি সপ্তাহে একদিন আমার প্রতিষ্ঠানের অনেকেও আপনাকে এই নামেই চেনে, এই নামেই বলছিল। আমি খুঁজতেছিলাম যে আসলে কার কথা বলছি। ওই আমার সার্কেলটা চেঞ্জ হয়নি, এই জন্য ওই মানে আমাকে অনেকে বলে যে অনেক অস্থির বা বাচ্চা নিয়ে আসে। তো ওই একটা বড় কারণ। তো আমার বেশি এটা চেঞ্জ হয় না। হ্যাঁ, সময়ের সাথে চেঞ্জ হয়েছে কি, যেমন বাবা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, খাওয়া দাওয়া যেমন মিসিং এর জায়গাটা একটু রয়ে গেছে। অনেক 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 বড়, মানে যেহেতু এখনো অনেক এনজয় করে, আল্লাহ মানে অনেক সম্মান দিয়েছে আর্থিকভাবে, যেভাবে হোক, শারীরিকভাবে পরিচিতি। আজকে খেলা যে এত বছর রাস্তাঘাটে মানুষ দেখলে রেসপেক্ট দেওয়া অনেক বড় পাওয়া। বাট মিসিংয়ের জায়গা তো অবশ্যই সামটাইম মন খারাপ করায়, মানে অনেক মন খারাপ করায়। আচ্ছা, আমি যদি জানতে চাই যে এত মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন, এখনো পেয়ে যাচ্ছেন, সবাই এক নামে চেনে, কেমন লাগে? যখন শুরু হয়েছিল এই জনপ্রিয়তাটা, তখন কি বুঝতে পেরেছিলেন? অফকোর্স না, মানে আমরা তখন খেলতাম আইসিসির নিচে, আবার আইসিসি খেলতাম। আমরা তো কোনো চিন্তা করি নাই যে আমরা আমাদের মতো যারা কন্টিনিউ লম্বা সময় খেলেছে, ইনস্ট্যান্ট একটা কানেকশন, দেখা পাবলিকের রিঅ্যাকশনটা, ওইটা একটা অন্যরকম এত মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া, এত মানে খেলা দেখা, তখন তো এত খেলা ছিল না টিভিতে দেখানো। আমাদের আইসিসি কমেন্ট্রি হয়েছিল, হাইলাইট দেখিয়েছিল। তারপর আমাদের ওই এখনও পাবলিক মানে আমাদেরকে যে ভালোবাসে, আমার যেটা আপনি বললেন এখনও চিনে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কেন? ওই যেটা বললাম, হয়তো মানে রেসপেক্টটা বা হ্যারাসমেন্ট না হওয়া।
আজকে এই জাভেদ ওমর ছিলাম বলে মানে আছি বলে অনেক জায়গায় মানুষের সম্মান বলেন বা হ্যারেজমেন্ট না হওয়া, সেটা হতে পারে পাসপোর্ট অফিসের যে সম্মান বা কোনো সব জায়গায় একটা স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া। এক্স্যাক্টলি, এটা অনেক বড় পাওয়া। পয়সা আপনার অনেক মানে মিলিয়নিয়ার আছে বাংলাদেশে, কিন্তু মানে আমাদের যে রেসপেক্টটা, এটা অ্যাজ লং অ্যাজ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক বড় পাওয়া আমি মনে করি। যতই পয়সা হোক, কিন্তু আপনি যখন এই রেসপেক্টটা পাচ্ছেন, এই জাভেদ ওমর আসছে বা এই অমুক আসছে, তো এটা অনেক মানে অনেক বড় পাওয়া। কারণ সাধারণ মানুষ বা অনেক বড় লোকও মানে এত ইজিলি স্মুথলি মুভ করতে পারে না। সেটা হাসপাতাল হতে পারে, পাসপোর্ট অফিস হতে পারে, মানে কোনো কোর্ট হতে পারে। তো ওই জায়গাটা আমাদেরকে এমন রেসপেক্ট দেয়, তখন থ্যাঙ্কস টু আল্লাহকে অনেক বড় পাওয়া আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, আপনি তো পুরান ঢাকার একেবারে লোকাল, আমি যদি বলি টিপিক্যাল, এই যে টিপিক্যাল এই শব্দটা যখন আসে তখন অনেক কিছু ফেস করতে হয়। যখন আপনি ক্রিকেটার হবেন, এই ইচ্ছাটা কি আপনার ছোটবেলা থেকে ছিল? হ্যাঁ, দেখেন বেসিক্যালি ফ্যামিলি পুরো স্পোর্টস লাভার ছিল। মানে আমার যেমন সব ভাইরা ক্রিকেট খেলতো, এমন হয়েছে যে আমরা, এখন তো খুব কমে গিয়েছে, আগে আমাদের যে স্কুলে পড়তাম নবকুমার স্কুল মাঠে, আমরা 7 ভাই খেলেছি, চারটা চাস্তো ভাই খেলেছি, 11 জনই নিজেদের টিম পুরা, মানে পাড়া বক্সিবাসনের খেলা আমাদের খেলা। তারপর ধরেন হকি, আমার 2 ভাই 3 ভাই, আমিও কিন্তু হকি খেলতাম, প্রফেশনাল হকি খেলেছে 2 ভাই। আবার 1 ভাই হকি ইন্টারন্যাশনাল আম্পায়ার। আর যে ভাই মারা গিয়েছে আসিফ ওমর বেলিন, যার জন্য মানে ওনার অনেক বড় অবদান। 3 জনকে আমি মিস করি। এটা হচ্ছে আমার কোচ মন্টু ভাই, আমার মার দোয়া, আর আমার আসিফ ভাই। উনি যেমন আমাকে অনেক ইন্সপায়ার করেছে। অন্যরা একটা অবজেকশন দিলে উনি বলতেন নাও খেলুক। তো ওই জায়গাটা ভাইয়ারাও, ও ক্রিকেট টপ লেভেলে খেলেছে, বাংলাদেশ এ টিমে খেলেছে, ওই জন্য মানে স্পোর্টসম্যান হব। তখন ফুটবলার মুন্না ভাই, কাইসার ভাই, খুব বেশি বার্ডিংস ফিল করতে হয়নি, একদম না, নট অ্যাট অল। মানে ফ্যামিলির দিক দিয়ে মানে একদমই না। বাবা বলেন, মা তো নাই, মাটির মানুষ ছিলেন, অন্য কেউ না। যেহেতু সারাক্ষণ খেলা নিয়ে আলাপ, আবানি তখন ফুটবল তুঙ্গে ছিল, একদম আর্লি 90s বলেন, আবাহনী মাঠে খেলতে যাবে, এটাই তো সবচেয়ে বড় বিষয়, বিরাট ব্যাপার। আমি যখন ক্লাস 9-এ তখন আবাহনীতে খেলেছিলাম, ঠিক আছে। তো ওই জায়গাটায় আমি মনে করি ফ্যামিলি একটা মানে যে এত স্পোর্টস লাভার ছিল, বাবা সহ। আর মার তো দোয়া, মা ক্রিকেট কম বুঝতেন, কারণ তো ক্রিকেট তো পপুলার না, তখন মা হচ্ছে চিনতেন ইমরান খান। তো ওই জায়গায় ফুটবল বেশি পপুলার। তো ওই জায়গায় আমার মা নাও বুঝতেন, কিন্তু ওই টিভিতে দেখতেন যখন বেক্সিমকো এশিয়া কাপ খেলেছিলাম। তো ওই একটা জায়গায় ফ্যামিলি অনেক বড়। আর যেহেতু আমি অনেক ডেসপারেট ছিলাম মানসিকভাবে, স্পোর্টসম্যান হইতে হবে। হয়তো অনেকে জিজ্ঞেস করে, দুষ্টামি গেলে বলি স্পোর্টসম্যান মানে কী হতেন, বলতাম অভিনেতা হতাম, কিন্তু আসলে তা না। আমি আলটিমেটলি হয় ফুটবলার হতাম, মানে যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে, এরকম একটা ব্যাপার। ক্রিকেট স্পেসিফিক চাইনি, তখন তো চাওয়া ছিল একদম তবে ক্রীড়া অঙ্গনে মানে পদচারণা থাকবে, এটা ছিল, মানে খেলবো আর কি। এত বড় যে প্রফেশনাল প্লেয়ার হবো এটাও ধারণা ছিল না, কিন্তু খেলবো, আবানি মনে খেলবো, এরকম খেলবো। অনেক গল্প করলাম, আপনার কথা শুনতে বেশ ভালো লাগছিল, এবং আমার দর্শকরা তো কি বলবো, মগ্ন হয়ে থাকবে আপনার কথা শোনার জন্য। তবে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে আমার বেশ পছন্দের একজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছে। নিঃসন্দেহে তিনি আপনাদেরও পছন্দের একজন মানুষ, ক্রিকেটার জাভেদ ওমর বেলিন। আরও একবার স্বাগত ভাই আপনাকে। এবার একটু ঈদ প্রসঙ্গে শুনতে চাই, যে যখন ক্রীড়া অঙ্গনে এরকম জনপ্রিয়তার তুঙ্গে আপনি, বা এতটা জনপ্রিয়, তখনকার ঈদে কি পরিবর্তন এসেছে? ওই যে বললাম যে আমার থেকে তেমন একটা পরিবেশ আসে না, কেন আমি ওই যে বললাম যে আমার ওই যে এমন না যে না, অনেক সময় হয় না যে কাজের সূত্রে হয়তো দেশের বাইরে আছে, ওই সময়গুলো একটা চেঞ্জ। এই যে আমি 2টা ঈদ বাইরে করেছি, স্পেশালি যদি আমি নিউজিল্যান্ড 2001-এর কথা বলি, আমাদের নিউজিল্যান্ড ট্যুর ছিল, যেটা আমি অনেকবার বলেছি আগে মিডিয়ার সামনে। বাট ওইটা একটা খুব মানে, যেহেতু আমি এখন আমার আবেগটা মোটামুটি মানে অত কন্ট্রোল করতে পারি না, আমি খুব ইমোশনাল মানুষ। ওই জায়গায় ওই সময় আমি একটা মানে, আপনি তো জানেন আমাদের সবে বেড়াতে কত ইম্পর্টেন্ট দিই আমরা, এখন এই রেশিওটা একটু কমে গিয়েছে। আগে ওই সময় 2000 বা 2001-2 মানে সবে বেড়াতে মজা। নিউজিল্যান্ডে আমার ঈদ ছিল, তো ঈদে আমরা এত মন খারাপ করেছিলাম, আমরা তো করেছিলাম, সাথে আমরা বলতে কি পুরো টিমটাকে বোঝাচ্ছেন? হ্যাঁ, পুরো টিম, ফলোড বাই হাবিবুল বাশার, আমার সাথে ছিলেন আরও 2-1 ছিলেন। তো ওই জায়গায় কিন্তু আমার মন খারাপ দেখে আশরাফুল বোধহয় ছিলেন, ঠিক আছে, হ্যাঁ আশরাফুল ছিলেন, রাইট।
মানে আমার মন খারাপ থেকে ওরা আপসেট, কারণ আমি রীতিমতো মানে কান্না করছিলাম। যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছিল, আমাদের মসজিদে যাইনি, একটা বড় ঘরের মধ্যে আমাদের ঈদের নামাজ পড়তে নিয়ে গিয়েছিল ওই সময়। এখন তো অনেক মসজিদ তৈরি হয়েছে নিউজিল্যান্ডে। তো ওই সময় ওটা খুব মন খারাপ করেছিলাম, কেন আমি প্রচুর তখন মানে ফ্যামিলি বলেন বা বাবা মা ঘেঁষা ছিলাম একদমই। মানে হোটেল শেরাটনে থাকতাম, যদি 1 ঘন্টা ছুটি পেতাম চলে আসতাম বাসায়, যেহেতু আমি বক্সিবাজার ছিলাম। তো এখন তো যেহেতু লাইফ ডে বাই ডে সব পরিবর্তন হয়েছে, এখন তার অপোজিট হয়ে গেছে, এখন অনেক কম দেখা হয়, কম কথা হয়। আচ্ছা, আপনি এই যে কথাটা যে বললেন যে আপনি অনেক ইমোশনাল, তো ইমোশনালের জায়গা থেকে আপনার একটা ফাউন্ডেশনও আছে, যেটা নিয়ে হয়তো আপনি এখনো সবার সামনে খুব বেশি একটা অকপটে কথা বলছেন না, বাট আমাদের সোর্স থেকে আমরা জানতে পেরেছি, সেই সম্পর্কে যদি একটু বলতেন। আমরা খুব সুন্দর করে উদ্বোধন করলাম। এটা হচ্ছে বেসিক্যালি আমার মাথায় অনেক দিন ধরে চলছে যে যেহেতু আমি স্পোর্টসম্যান, ইভেন আমি স্পোর্টসের প্রতি দুর্বল, নট অনলি ক্রিকেট, ইভেন ধরেন টেবিল টেনিসের ক্যাম্প হয়েছিল একবার, আমি বাচ্চাদেরকে আমার বাসায় নিয়ে আসছিলাম, ছোটো ছোটো বাচ্চা। আবার ধরেন কোনো প্রবলেম হলে সাঁতারে আমি একটু মাথা ঘামাই, এদের কী হচ্ছে, কারণ আমাদের আলটিমেটলি তো আমাদের আমরা তো ইমোশনাল জাতি, মানে যেটাকে নিয়ে ব্যস্তই থাকি, অন্য কোথাও কী হচ্ছে আমরা মাথা না ঘামাই। খুব যদি আমি কেউ মাইন্ড করবে না, মানে খুব বাজে অবস্থা, যদি অন্য ক্রিকেট ফুটবল ছাড়া যদি আমি পুরান ঢাকার ছেলে, হকি মাহট্টলি, আরমাইটোলা, নবাববাড়ির অনেক গ্রেট প্লেয়ার আসছে হকির, বাট ওই জায়গাটা একদম নাই। তো এত বাজে অবস্থা, ইকোনমিক্যাল, স্পন্সর বলেন, সাঁতার বলেন, টেবিল টেনিস বলেন, ব্যাডমিন্টন বলেন, তো ওই একটা জায়গায় আমি বলি মানে সরকারকে মাথা ঘামানো উচিত, কারণ ক্রিকেট নিয়ে সবাই মাথা ঘামাচ্ছে, আর ক্রিকেট হেলদি ক্রিকেট বোর্ড। তো ওই জায়গাটা আমি চিন্তা করলাম যে আমি কি করতে পারি, যেহেতু ক্রিকেটের জন্য আমার অনেক দিনের মাথায় আছে। আমি চিন্তা করলাম যে এখন ক্রিকেটও এত ব্যয়বহুল্য খেলা, একটা স্কুলের বাচ্চা কিভাবে খেলবে, আর এটা যেহেতু আমার স্পন্সর কিছুই নাই, আমি আমার দিক দিয়ে আমি কাজ করছি। হ্যাঁ, আমার ছোট্ট একটা কোম্পানি আছে প্লাস্টিসিটি, এমডি হচ্ছে মিজান ভাই, ওনাকে নিয়ে আমি বললাম যে অনেক দিন ধরে উনি আমার সঙ্গে ইনভলভ হয়েছে, তো ওইখান থেকে টাকা আমরা শেয়ার করি। প্লাস্টিসিটি এটা হচ্ছে একটা ফয়েল পেপার, মেডিসিন ফয়েল পেপার। তো ওই একটা জায়গায় আমরা কাজ করছি। আরেকটা আমি কাজ করছি এর সাথে, এটা আরম্ভ করতে পারিনি এখনও, যদি আমি ডক্টর সঙ্গে বসতে হবে, মানসিক বাচ্চাদের মানসিক যে সাইকোলজি, যেটা কারণ আপনি জানেন যে 12-13 বছরের বাচ্চা একটা টার্নিং পিরিয়ডে যায়, মুড সুইং করে, তারা সেটা মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক। তো ওদেরকে নিয়ে একটা ধরেন মাসে একবার হোক, সপ্তাহে একদিন হোক, একটা স্কুলে গেলাম কাউন্সিলিং করা। কেন সব বাপ মা চায় আমার মেয়ে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। তো ওই যে বাচ্চার এই একটা যে ট্রমা, বা সোশ্যাল মিডিয়া এত ইনভলভ বাচ্চারা মোবাইল নিয়ে, হ্যাঁ, তো তাদের কীভাবে এটা হেল্প করা যায়, যে সেটা কথা বলে প্রফেশনাল কাউন্সিলর থাকবে, কথা বলবে। যদি মাসে একবারও যেতে পারে স্কুলে, তো ওই বাচ্চাদেরকে ফিডব্যাক নিতে পারে, বা তারা প্রেজেন্ট করতে পারে যে এটা এইভাবে করলে আমরা এইভাবে বাঁচতে পারি এখান থেকে। কারণ বাপ মার কথা শুনে না, টিচার বা ডক্টরদের কথা বাচ্চারা সব সময় শুনে। এই দুটো নিয়ে আপাতত স্টার্ট করেছি আমরা। তো ওই জন্য এটা যদি কন্টিনিউ করতে পারি, আমরা ইনশাল্লাহ এটা অনেক বড় আকার আমরা ধারণ করবো। কারণ সামনে আরও হয়তো ফান্ড আসবে, এটা আসবে, যেটা আমার ফান্ড দিয়ে করছি, আমার কোম্পানির ফান্ড দিয়ে। তো এটা আমার অনেক বড় স্বপ্ন, যে আমার ছেলেকেও বলেছি, বাবা যদি আমি যদি না থাকি তুমি কন্টিনিউ করবা এটা। কেন আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি জানেন মানে রিক্রেশনের জায়গা খুব কম, মানে আমরা 3 বেলা ভালো করে খেতেই পারি না। এখন ওই যে এমন একটা অবস্থা যে আমরা মনে করি 3 বেলা ভালোভাবে খেয়ে বাঁচলেই এনাফ, আর কিছু দরকার নেই। ওই বাচ্চা যে বাপ মা কীভাবে করে, বাপ মা বিজি, দেয়ার জব, সেটা রিক্সাওয়ালা হোক, সেটা বড় অফিসার হোক, তো বাচ্চা কোথায় যাচ্ছে? আলটিমেটলি বাচ্চাই তো আমার ফিউচারে দেশের জন্য কাজ করবে, তাই না? সেটা ছোট চাকরি হোক বা একটা ভালো সিএনজি চালাক। ওই জায়গাটা আমার মনে হয় বাচ্চাদের, এই যে যেহেতু আমরা ওই যে কেউ মাথা ঘামায়, ছোট্ট একটা জিনিস বাট ভেরি এফেক্টিভ, আমার কাছে মনে হয় ওই দুটা নিয়ে কাজ করবো। আর পরে যে আরও বড়ো কাজ করতে পারি, যদি ফান্ড ওরকম আসে, আলহামদুলিল্লাহ অনেক বড় ইচ্ছা আছে। নিঃসন্দেহে আপনাকে যেহেতু এত মানুষের প্রিয় মানুষ আপনি, তো সেই জায়গা থেকে আপনি আরো ভালো করবেন, সেই শুভকামনাই থাকবে। তবে এখন সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আমাদের মাঝে আছেন ক্রিকেটার জাবেদ ওমর বেলিম। ভাইয়া, আরও একবার স্বাগত আপনাকে। এইবার একটু ঈদ প্রসঙ্গে আবার ফিরে যাই। সেটা হচ্ছে বাঙালি বরাবরই খেতে বেশ পছন্দ করে, ভোজন রসিক যেটাকে বলা হয়। তো আপনি কি খুব মেইনটেইন করেন না খাবারের ব্যাপারে? হচ্ছে আমাকে দেখায় যে দেখতে মানুষ মানে খুব মেনটেন করে, আসলে অ্যাকচুয়ালি তা না। হ্যাঁ,
আমি কিছু কিছু নিয়ম, যেমন ধরেন আজকে রাত্রে বিরিয়ানি খাবো, কোথাও দাওয়াত আছে, ওই দুপুরে ওইটা একটু অ্যাডজাস্ট করি। এখন যেহেতু একটু কম খাই, এরকম কি? কম খাই বা ডিফারেন্ট খাওয়া খাই, ধরেন আচ্ছা। যে একদম মানে ভাত না খেলাম, ওই দিন আমি হয়তো সিদ্ধ ডিম একটা কলা খেয়ে নিলাম। এত ডিপলি করি না, অত অনেকে মনে করে আমাকে যে আমি খুব মেনটেন করি, আসলে ইটস নট লাইক দ্যাট। কারণ পুরান ঢাকার মানুষ, আর একটা প্লাস পয়েন্ট কি, আমি মানে পুরান ঢাকা মানে বিরিয়ানি, ওই একটা জায়গায় আমি এনজয় করি বিরিয়ানি তৈরিটা, কিন্তু অতটা ইনভলভ না, যে বরঞ্চ আমি নর্মাল ভাত মাছ বা রুটি মাংস এটা পছন্দ করি। তো ওই একটা জায়গায়। আর ঈদের ব্যাপারে যেহেতু বলছেন, ঈদে ভেরি স্পেশাল আমাদের বাসায় ছিল, আর এখন ওটা আমি মেনটেন করি। মানে আমাদের যেহেতু একটা সময় আমরা কন্টিনিউ করেছিলাম, যেটা বললাম যখন সবাই আলাদা হয়ে গেছে, আমার বাসায় নাস্তা করাটা। তো নাস্তাতে আমার থাকে যেমন মালাই থাকে, কলেজি কিমা থাকে, আমাদের দুধ পাক বানানো মিষ্টি জাতীয়, এটা খুরমা, বাদাম, পেস্তা, অল্প সেমাই, অল্প সাগু দিয়ে ওটা হয়, আর চিনিতে থাকেই, ওটা লুচি দিয়ে খেতে হয়। এটা হচ্ছে সুন্নত টাইপের, এটা আমাদের ট্র্যাডিশন, এটাকে দুধ পাক বলে। এটা লুচি, আর সাথে মুগ ডাল ভুনা, পরোটা, মুরগির ছোট ছোট পিস থাকে, যেটা ভুনা। যদিও আপনি বলছেন যে আপনার খুব বেশি খেতে পছন্দ করেন, ব্যাপারটা এরকম না, বাট খুবই শৌখিন, বাট একটু মেইনটেইন করতে হয়। কিন্তু আপনি এখন যেভাবে ডিসক্রাইব করলেন, কেউ বুঝবে না যে আপনি আসলে মেইনটেইন করছেন কম বেশি। না করি না, কিন্তু এটা আমার জন্য না, যেহেতু একটা ট্র্যাডিশন ছিল, মা চলে গেছে, ওই সময় কন্টিনিউ করতাম, তারপর ভাইয়ারা ওর ফ্যামিলি আসতো আমার সাথে নাস্তা করতে, তো ওইটা একটা ছিল। আর এখন আমার কিছু খুব কাছের ফ্রেন্ড সার্কেল বা কিছু বন্ধু বা কিছু আমার ব্লাড রিলেশন না, বাট ব্লাড চেয়ে বেশি, তারা আমার বাসায় সকালে আসে বা দুপুরে আসে, তো ওই জন্য ওইটা। আর যেহেতু আমি বেসিক্যালি মানুষকে খাওয়ানো একটু পছন্দই করি, কারণ বাইরে তো সবাই খায়, কিন্তু বাসার খাওয়াটা সবাই চায়, আর একটু ডিফারেন্ট খাওয়া হলে সবাই পছন্দই করে, তো ওই জন্য একটু বেশি মাথা ঘামাই। আচ্ছা, ঈদে কি দাওয়াত দেয়া হয় না দাওয়াত নেওয়া হয়, কোনটা? না, দেওয়া হয় বেশিরভাগ, নেই কম কেন, এত কমিটমেন্ট থাকে, তো ওই জন্য আমার মনে হয় ওই যেটা বললাম, ওই সকালের নাস্তাটা আলটিমেটলি কাভার হয়ে যায়, দুপুর 3টা 4টা বেজে যায়। আলটিমেটলি যারা দেরি করে আসে 12টা, দুপুরে লাঞ্চ করেই নেয়, যেহেতু রোস্ট থাকে, সাদা পোলাও থাকে, ওটা থাকে, বাট 80% আমি দাওয়াত দেই। একটা ওই রোজা যাওয়ার পরে এই সকালটা কোনো এক কারণে মন খারাপ হয়, কিন্তু শীত চলে গেলে, রোজা চলে গেলে খুব মন খারাপ করি। তো ওই একটা জায়গায় যখন সকালে সবাই চলে আসে, জোরে জোরে গান হচ্ছে, কেউ ওখানে আড্ডা দিচ্ছে, কেউ চা খাচ্ছে, তো ওইটা খুব এনজয় করি। তো ওই জন্য যেহেতু আমি মানুষজন নিয়ে চলাফেরা পছন্দ করি, তো ওই জন্য স্টিল ওটা আমি কন্টিনিউ করি। তাহলে বলতে পারি যে আপনি বেশ আড্ডা প্রেমী। ও চরম চরম, মানে ব্যাডলি, কিন্তু আরামপ্রিয় আড্ডা। ওই যে রাস্তার মোড়ে, হোটেলে তা না, বাসায় থাকবো, যে যারও বাসা হবে, গান হবে, চানাচুর, চা, যাই থাকুক, সামুচা, এটা হবে। আর যেটা বললেন সকালে নাস্তাটা আমি আমার গার্ড, আমার দারোয়ান, আমার ড্রাইভার, ওদেরকে নিয়ে আমি করি, যদি যখন থাকে, ওটা প্রথম নাস্তাটা ওদের সঙ্গে করি। নামাজ পড়ে এসে আমার ছেলে থাকে, 2-1 গেস্ট থাকে, তারপর তো গেস্ট আসা শুরু হয়। আসলে এটাই বোধহয় ঈদ, যে সবাই মিলে একসাথে অন্যরকম একটা আনন্দ, এর মতো আনন্দ আসলে আর কিছু হতে পারে না। স্পেশালি এদের ক্ষেত্রে হয় কি, যেমন ধরেন গার্ডরা, ও তো কোম্পানির গার্ড, ওরা তো ছুটি পায় না, যেমন আমার ড্রাইভার হয়তো এবার ছুটি পাবে, আগেবার ছুটি পায় না, তাহলে ওতেই, বা আমার ইলেকট্রিক মিস্ত্রি, ওকে আমি বলি আইসা খেয়ে নিও গতবার, তো ওই জায়গাটা ওরা খুব এনজয় করে। কেন, একটু তো এক্সেপশনাল ফুড, কে কিমা কলেজি বা দুধ পাক বা মুগ ডাল ভুনা, পরোটা, লুচি, তাহলে ওরা ওদের জন্য তখন ঈদ মনে হয় ওদেরকে স্পেশালি আমি বলি যে হয়তো গার্ডকে না, আজকে পাঞ্জাবি পরবা, নট তোমার ড্রেসটা পাওয়ার দরকার নেই, যাতে মানে অন্য দেখলেও বুঝে ঈদ হচ্ছে, আর তুমিও ফিল করো যেহেতু ফ্যামিলি নেই, ঈদ হচ্ছে। আসলে ঈদ হচ্ছে, এবং আপনার সাথে গল্প করে বেশ ভালো লাগলো ভাইয়া। গল্পে আড্ডায় কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মুসলিমদের হিসেবে ঈদ খুবই ইম্পর্টেন্ট, আমরা থরলি এনজয় করব, কোনো এক্সকিউজ দিব না, মন খারাপ, শরীর খারাপ, এটা হবে না। কেন, ঈদ কিন্তু বছরে একবারই আসে, আপনি জানেন না আগামীভাবে ঈদ থাকবেন কি থাকবেন না। এই যেটা বর্তমানে আছে, আপনারা সবাই এনজয় করেন, আমরা সবাই মিলে এনজয় করব, সবাই মিলে ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাইকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ ভালো কাটুক।